আজকে হচ্ছে আমাদের এমসিকিউ পঞ্চম অধ্যায় আইসিডি এমসিকিউ পঞ্চম অধ্যায় সলিউশনের তৃতীয় পর্ব। আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব হচ্ছে 101 নাম্বার থেকে 150 নাম্বার পর্যন্ত এমসিকিউ গুলো। তো এখন 101 নাম্বার থেকে আমি শুরু করতে যাচ্ছি। তো বিগত ক্লাসে আমি এক এক থেকে 100 নাম্বার পর্যন্ত ক্লাস সলিউশন করছি। 101 নাম্বার প্রশ্নে কি বলছে আমরা দেখে আসি। 101 নাম্বার প্রশ্নে বলছে 101 নাম্বার প্রশ্ন বলছে লাইব্রেরি ফাংশন হচ্ছে। লাইব্রেরি ফাংশন আমরা ভালো করেই জানি, আমাদের বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করতে হয়। সে সকল ফাংশনগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর অপশনগুলোর মধ্যে বলছে 1 নম্বরে পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু, ইয়াস এটা হবে। দেন বলছে এক ধরনের বিশেষ স্টেটমেন্ট শুধু গাণিতিক কাজে ব্যবহারযোগ্য নির্দেশ, নো, শুধু গাণিতিক কাজ না বরং যে কোনো কাজের জন্য ব্যবহারের নির্দেশ হতে পারে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 1 আর 2। দেন পরবর্তী প্রশ্নে বলছে প্রোগ্রাম তৈরির প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো। প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত। প্রোগ্রামিং ভাষার সাহায্য করা। প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজানো। প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা নয়, বরং উত্তর হচ্ছে 1 আর 2, সঠিক উত্তর ক নাম্বার। দেন 103 নাম্বার প্রশ্নে বলছে সি ভাষায় হেডার ফাইল হচ্ছে। সি ভাষায় হেডার ফাইল হচ্ছে প্রোগ্রামের আবশ্যক অংশ। অবশ্যই হেডার ফাইল আমাদের ডিক্লেয়ার করতে হবে, যেমন হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড conio ডট এইচ। ডেটা টাইপ ধারণকারী ফাইল, ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল। ফাংশনের বর্ণনাকারী ধারণকারী ফাইল মানে হচ্ছে কোন ফাংশনের কাজ কি সেটা তা হেডার ফাইলে কি করা থাকে, উল্লেখ করা থাকে। তার মানে 1 3 রাইট। 2 নাম্বারটা আমি একটু শিওর নেই। 103 নাম্বার, 103 নাম্বার সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, অতএব খ নাম্বার উত্তর সঠিক। দেন পরবর্তী প্রশ্নে বলছে সি ভাষা সি প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম কম্পাইলার করার জন্য অল্টার এবং F9 কি দ্বয় একত্রে চাপতে হয়। মানে এক কথায় আমরা প্রোগ্রামটা যখন কি করব, রান করব, প্রোগ্রাম কম্পাইল করার সময় অল্টার এবং F9 কি দ্বয় একত্রে চাপতে হয়। দেন বলছে প্রোগ্রাম রান করার জন্য কন্ট্রোল ও F9 কি দ্বয় একত্রে চাপতে হয়। এটা একটু মুখস্থ বিদ্যা। এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দয়া করে একটু পড়ে নিবে বারবার, ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ে নিব। কন্ট্রোল F9, অল্টার F9। প্রোগ্রাম রান করার জন্য কন্ট্রোল F9, প্রোগ্রাম কম্পাইল করার জন্য হচ্ছে কন্ট্রোল F9, অল্টার F9, কন্ট্রোল F9, খেয়াল করবা। দেন চলে যাচ্ছি পরবর্তী 105 নাম্বার এমসিকিউতে। বলা হয়েছে যে মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়। ইয়েস, মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়, কারণ যেহেতু অনুবাদ করতে হয় না, সেক্ষেত্রে দ্রুত কাজ করে। যন্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায় না। মেশিন ভাষা, যেহেতু আমরা জানি যে মেশিন ভাষা একটা বাইনারি ভাষা, সেক্ষেত্রে প্রোগ্রাম তাড়াতাড়ি লেখা যায় না, লিখতে অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। দেন পরবর্তী প্রশ্নে বলছে মেশিন ভাষার প্রোগ্রাম মেশিন ভাষার প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকর হয়। সরাসরি ও দ্রুত কার্যকর হয় কম্পিউটার সংগঠন কি করে বর্ণনা করে লেখা সহজ সাধারণের ব্যবহার উপযোগী। নো, 1 আর 2 সঠিক উত্তর। 1 আর 2। কোন এমসিকিউ বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবে। মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে কোন দুটি ভাষা? অবশ্যই মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে হলো মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। 107 নম্বর প্রশ্নের উত্তর। দেন পরবর্তী প্রশ্নে বলছে 108 নাম্বার। এই যে আমরা প্রতীকটা দেখতে পাচ্ছি, কি না বলো এই প্রতীকটা কিসের প্রতীক? দ্রুত বলো। ইনপুট আর আউটপুট। ইয়েস, এটির প্রতীক হচ্ছে ইনপুট এবং আউটপুট। আমরা ভালো করেই জানি যে ইনপুট এবং আউটপুট তৈরি করার জন্য আমরা এই প্রতীকটি ব্যবহার করে থাকি। দেন বলছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। কম্পাইলার ইন্টার মধ্যে কী কী কাজে পার্থক্য রয়েছে? প্রোগ্রাম অনুবাদের ক্ষেত্রে, অবশ্যই প্রোগ্রাম অনুবাদের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কারণ কম্পাইলার হচ্ছে কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে, বাট ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রোগ্রাম অনুবাদের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কাজের গতির ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ভুল প্রদর্শনের ক্ষেত্রেও কি রয়েছে? পার্থক্য রয়েছে। কারণ ইন্টারপ্রেটার ধীর গতিতে কাজ করে, কম্পাইলার দ্রুত গতিতে কাজ করে। ভুল প্রদর্শন কম্পাইলার একত্রে সবগুলো ভুল প্রদর্শন করে,
ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল প্রদর্শন করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর সবগুলো ঘ নাম্বার। দেন বলছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনটা? কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কোনটি? 110 নাম্বার। প্রশ্নের উত্তর অনুসারে আমরা বলতে পারি কন্ডিশনাল বলছে, তাহলে কন্ডিশনালের জন্য হচ্ছে এটা তো লুপ, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ইফ এবং সুইচ। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। 110 নাম্বার প্রশ্নের উত্তর 1 আর 2, আসলে আমার এখানে আছে 1 আর 3। সঠিক উত্তর কোনটা আমি একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আমি ঠিকই বলছিলাম, ইফ এবং সুইচ, এই দুটি অপশন হবে। সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আমি এটা একটু ব্যাখ্যা তোমাদের দেখা দিচ্ছি। আমি দেখতে পাচ্ছ কন্ডিশনাল, আমি প্রশ্নটা দিছি, দেওয়ার পর এখানে সঠিক উত্তর হচ্ছে প্রশ্ন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টগুলো হলো ইফ এবং সুইচ। ফলে এটি একটি লুপিং স্টেটমেন্ট, কন্ডিশনাল নয়। সঠিক উত্তর হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ইফ এবং সুইচ। আশা করি বুঝতে পারছো, প্রশ্নের মধ্যে কোনো ভুল নেই। ইফ এবং সুইচ। আমার যে শিটটি আছে সেই শিটটিতে উত্তর দিয়ে ভুল দেওয়া আছে, দয়া করে এটা একটু কারেকশন করে নেবে। তাহলে আমি বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। দেন পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি, হেডার ফাইল হলো, তাই এখানে হেডার ফাইল হচ্ছে কোনটি? এই প্রশ্নের উত্তর তুমি নিজেই দিবা। বলো 111 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? দ্রুত বলো। 1 2 ইয়েস, stdio.h অ্যান্ড mat.h এই দুটি হচ্ছে একটি হেডার ফাইল। input.h নামের কোনো হেডার ফাইল নেই। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। দেন আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নের উত্তর। সি প্রোগ্রাম ভাষার লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হচ্ছে কি কি? ফর লুপ এবং ডুয়াল লুপ। আমরা জানি লুপ স্টেটমেন্ট হচ্ছে দুই ধরনের থাকে, একটা হলো তিন ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডুয়াল লুপ। সেক্ষেত্রে যেহেতু আমাদের অপশনে দুইটা আছে, অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি ফর আর ডুয়াল, তার মানে ফর লুপ এবং ডুয়াল লুপ। দেন পরের প্রশ্নে কি হবে আমাদের? যে কোনো প্রোগ্রাম রচনা করার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ করা, অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করা, প্রোগ্রাম কোডিং এবং ডিবাগিং করা। 113 নম্বর সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে তিনটাই হবে। দেন পরের প্রশ্নে চলে যাচ্ছি 114 নম্বর। উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষা পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামগুলো হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। উচ্চ স্তরের ভাষা মেশিন ভাষা পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামার হচ্ছে অবশ্যই কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। প্রশ্ন হচ্ছে কিভাবে? কারণ আমরা জানি অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে, আর অ্যাসেম্বলি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। সেক্ষেত্রে সঠিক উত্তর 2 ও 3। পরের প্রশ্ন বলছে কোন প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটি থাকতে পারে? কোন প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটিগুলো থাকতে পারে? নির্বাহজনিত ত্রুটি, যুক্তি সংক্রান্ত ত্রুটি, অর্থাৎ কি কি ভুল থাকতে পারে? যুক্তি সংক্রান্ত ত্রুটি অর্থাৎ লজিক্যাল এরর, হ্যাঁ, চিহ্ন সংক্রান্ত অর্থাৎ যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ, এরকম এরর হতে পারে। নির্বাহজনিত এরর। 115 নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। দেন পরের প্রশ্ন বলছে 4GL সম্পর্কিত তথ্য। 4GL সম্পর্কিত তথ্য হচ্ছে ক নাম্বার। একে RAD রেড টুলও বলা হয়। এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা যায়। তো এটার আমি শিওর একটু হয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা হচ্ছে 4GL সম্পর্কিত তথ্য হচ্ছে একে RAD টুলও বলা হয়। এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা হয়। অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয় না। তাহলে 4GL এর জন্য আমরা উত্তর হচ্ছে 1 আর 2। তো আমি তোমাদের একটু ব্যাখ্যাটা দেখাই দিচ্ছি, যাদের কাছে আম, একটু ডাউট মনে হবে তারা একটু দেখে নিবা। দেখতে পাচ্ছ আমি প্রশ্নটা চ্যাট জিপিটি দিছি, সেক্ষেত্রে তিনি আমাকে সত্যি সুন্দর মতো বলে দিয়েছে যে কে RAD রেড টুলও বলা হয়। 4GL ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আমরা জানি 4GL এর অর্থ হচ্ছে ফোর্থ জেনারেল ল্যাঙ্গুয়েজ। আর প্রায় RAD রেডের পূর্ণরূপ হচ্ছে রিপিট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। রেডের পূর্ণরূপ হচ্ছে রিপিট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল হিসেবে ব্যবহার করা হয়। এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা যায়, অর্থাৎ 4GL এর মাধ্যমে ডেটাবেস, ইউজার ইন্টারফেস ও অন্যান্য সিস্টেমের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করা যায়। সঠিক উত্তর এটা নয়, এটি সঠিক নয়। অপারেটিং সিস্টেমের তৈরিতে সাধারণত লো লেভেল ভাষা যেমন সি অ্যাসেম্বলি ব্যবহার বা 4GL নয়। 4GL হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমের জন্য তৃতীয় প্রজন্মের ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমরা বলতে পারি 1 আর 2। আশা করি ক্লিয়ার।
দেন আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলছে সি ভাষায় গাণিতিক অপারেটরগুলোর সাহায্যে কি করা যায়? যোগ করা যায়, ইয়াস। গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ করা যায়, ভাগশেষ নির্ণয় করা যায়। সঠিক উত্তর হচ্ছে এখানে 1 আর 3। ছোট বড় তুলনা করা যায় না, এটা হতে পারে না। সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। দেন 118 নম্বরে বলছে ফ্লোট টাইপ চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন? 118 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফ্লোট টাইপ ডেটা টাইপের জন্য কত বাইট জায়গার প্রয়োজন? কৃষ্ণা বলো। 4। 4 বাইট জায়গার প্রয়োজন, ইয়াস। সঠিক উত্তর হচ্ছে 4 বাইট। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা বলা হয় কাকে? অবশ্যই এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা বলা হয় সি সি প্লাস প্লাসকে। 119 নম্বর সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে এখানে আমি যেটা দেখতে পেলাম অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হচ্ছে সি প্লাস প্লাস আর হচ্ছে জাভাকে বলা হয়েছে। এখানে সিকে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা বলা হয় নাই। তো এটা একটু আসলে আমার কাছে একটু কেমন জানি মনে হচ্ছে। তারপর আমি কি বললাম, চ্যাট জিপিটি দেখাই দিলাম, তোমরা একটু কাইন্ডলি পড়ে নিবা। দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি আমাদের সুন্দর মতো উত্তরটা বলছে সি হবে না, সেক্ষেত্রে উত্তর হচ্ছে সি প্লাস প্লাস অথবা জাভা। হ্যাঁ, আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে সঠিক করে ব্যাখ্যা করে দাও, তিনি আমাকে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছে। দেখতে পাচ্ছ। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি তোমাদের, তুমি জাস্ট একটু পড়ে নিবা। দেখতে পাচ্ছ সি এর ওখানে দেখতে পাচ্ছ ক্রস দেওয়া আছে, অর্থাৎ সি একটি প্রোসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটি অবজেক্ট ওরিয়েন্টেড নয়। সি প্লাস প্লাস এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা বলছে এটি সম্পূর্ণ একটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে উত্তর হচ্ছে 2 আর 3। আমি বলছিলাম ভালোভাবে কী দাও, ব্যাখ্যা দাও। সে বলছে অবশ্যই আসুন অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা সম্পর্কিত ধারণাটি ভালোভাবে বিশ্লেষণ করি। তো দেখতে পাচ্ছ তিনি বলছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থ ওপিপি একটি প্রোগ্রামিং ধারণা যেখানে অবজেক্ট প্রোগ্রাম বস্তুর মাধ্যমে গঠিত হয়। আসলে এগুলো তোমরা ভাষাগুলো বুঝবে না, আমি মনে করি তোমরা এগুলো একটু এই টাইপের প্রশ্নগুলো একটু মুখস্থ করে নিবা। যদি তারপরে চাও যে ব্যাখ্যা আমি ভালো করে দেখবো, তো তুমি চাইলে একটু সুন্দর মতো পড়ে নিতে পারো। তো আমি এটা তোমাদের পড়ে শোনালাম না, কারণ আমি জানি যে এটা আসলে তুমি কিছুই বুঝবে না। সেক্ষেত্রে এটা আসলে একটু মুখস্থ বিদ্যা করে নিয়ে নিবা। দেন পরবর্তী প্রশ্নে চলে আসি। 120 নাম্বার বলছে নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? তাহলে এখানে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে দ্বিমাত্রিক। দেখতে পাচ্ছ মার্ক 5 6 যদি এরকম থাকে তখন এটা হলো দুই মাত্রিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমি অবজেক্ট ওরিয়েন্টেড সরি কি বলছি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ আমি আলোচনা করছিলাম দ্বিতীয় লেকচারে কিংবা প্রথম লেকচারে। সেখানে আমি বোঝাই বলেছিলাম কোনটি হচ্ছে দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ, কোনটি হচ্ছে ত্রিমাত্রিক অ্যারের উদাহরণ। যদি এরকম থাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, যদি তিনটা থাকতো এখানে তাহলে আমরা বলতাম ত্রিমাত্রিক অ্যারের উদাহরণ। যেহেতু এখানে দুইটা আছে অতএব এটা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ। যদি একটা থাকতো তাহলে আমরা তাকে বলতাম একমাত্রিক অ্যারের উদাহরণ। এবার বলছে প্রোগ্রাম রান করলে আউটপুটের মান 3 হবে। দেখতে পাচ্ছ এখানে আসলে উদ্দীপকটা মিসিং। দেন পরের প্রশ্ন হেলো ওয়ার্ড লেখাটি 5 বার প্রদর্শনের জন্য হ্যাঁ কোনটি ব্যবহার করতে হবে? হেলো ওয়ার্ড এন এর মান 1 থেকে শুরু, এন 6 এর থেকে ছোট, ছোট 1 থেকে শুরু 5 পর্যন্ত চলবে। দেখতে পাচ্ছ 6 এর থেকে ছোট এন এর মান এক এক করে বৃদ্ধি পাবে, তার মানে এই নাম্বারটা হয়। দেন এটা হবে এন এর মানটা 5, এন ইকুয়াল 5, while n greater than 10 অর্থাৎ 5 থেকে শুরু, 10 এর চেয়ে ছোট অর্থাৎ 5 6 7 8 9, মোট 5 বার দেখতে পাচ্ছি হচ্ছে এক করে বৃদ্ধি পাবে। কিন্তু এটা হবে না, কারণ এখানে n মানটা হচ্ছে 3 থেকে শুরু, 3 থেকে শুরু 8 এর সমান। তাহলে 3 থেকে শুরু 8 এর সমান হিসাব করো কতবার হয়। 3 4 5 6 7 8, 6 বার হয়ে যাচ্ছে। 3 থেকে শুরু করে 8 8 পর্যন্ত যাও, 3 থেকে শুরু করে 8 পর্যন্ত যাও, দেখো 6 বার হচ্ছে। সেক্ষেত্রে আপনি সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। বুঝতে কি অসুবিধা হলো? 122 নাম্বার না। প্রশ্ন। ওকে, দেন চলে যাচ্ছি আমি 123 নাম্বার। 123 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক ব্যবহৃত ডেটা টাইপ কোনটি? ডেটা টাইপ কোনটি? প্রাইমারি ডেটা টাইপ, ইউজার ডিফাইন। অবশ্যই এটা ইউজার ডিফাইন। এর যে চলকটি দেখতে পাচ্ছ অবশ্যই ইউজার যে কোনো একটি চলক দিতে পারতো, সেক্ষেত্রে এটা হচ্ছে ইউজার ডিফাইন। আর যদি ইউজার না থাকে, যদি কোনো ভেরিয়েবল কোনো একটি সূত্রের মাধ্যমে আসে, ওই সূত্রটা আপনি নিজের মতো করে বানায় লিখতে পারতেন না, তখন সেই সূত্রটা ভেরিয়েবলটা হয়ে যেত প্রাইমারি ভেরিয়েবল। দেন পরবর্তী প্রশ্নে বলছে উদ্দীপক আবশ্যক হেডার ফাইল কোনটি? আবশ্যক মানে দিতেই হবে। সেক্ষেত্রে আবশ্যক হেডার ফাইল হচ্ছে উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল। এই যে আবশ্যক হেডার ফাইল, এটার জন্য সঠিক উত্তর কী হবে একটু বলো তো। 122 নাম্বার সঠিক উত্তর কী হবে? 124 নাম্বার প্রশ্নের উত্তর সঠিক উত্তর কী হবে বলো। তিনটাই। তিনটাই।
সঠিক উত্তর 3টা নয়, সঠিক উত্তর হচ্ছে 1 আর 1 3। 3 আমি ব্যাখ্যা দিই 1 আর 3 কেন হলো। কারণ দেখেন, যেহেতু আপনি স্কোয়ার রুট ফাংশন ব্যবহার করছেন, সেক্ষেত্রে স্কোয়ার রুটের জন্য অবশ্যই আপনাকে ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলটি ব্যবহার করতে হবে এবং stdio ডট এইচ ব্যবহার করতে হবে। কেন? কারণ প্রিন্টএফ ব্যবহার করছেন, স্ক্রিনএফ ফাংশন ব্যবহার করছেন। আর কোনিও ডেট গেট সিএস এর জন্য ব্যবহার করা হয়, গেট সিএস এখানে ব্যবহার করা নাই। সেক্ষেত্রে আপনার এখানে ব্যবহার করার প্রশ্নই উঠে না, মানে আবশ্যক নয়। আবশ্যক মানে আপনি চাইলে ব্যবহার করতেও পারেন, না করতেও পারেন, কারণ প্রশ্নে বলে দিছে আবশ্যক হেডার ফাইল কোনটি। আবশ্যক শব্দটা তো ব্যবহার করতে হবে, না করলে হবেই না। সেক্ষেত্রে আপনার স্টুডিও ডট এইচ, ম্যাট ডট এইচ কোনিও আপনি ব্যবহার করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু আবশ্যক হচ্ছে স্টুডিও ডট এইচ, ম্যাট ডট এইচ, দুটো করতেই হবে। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। দেন পরবর্তী প্রশ্ন, এটা একটু বুঝে শুনে উত্তর দাও। 125 নম্বর প্রশ্নের উত্তর বলো কি হবে? 125 নম্বর সঠিক প্রশ্নের উত্তর কি হবে বলো? 0 আচ্ছা, 125 নম্বর প্রশ্নের উত্তর 0 কিভাবে হলো আমি একটু বুঝাই বলি। কারণ দেখতে পাচ্ছ এক্স, ও shit, এক্স ইকুয়াল দেওয়া আছে সূত্রটা এক্স মডুলাস 10। তার মানে এক্স এর মানটা এখানে ধরবো আমরা 100, 100 মডুলাস 10। অর্থাৎ 100কে 10 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা হবে, এটা মডুলাস মানে ভাগশেষ বুঝাইছে। ভাগশেষ যেটা হবে সেটাই হচ্ছে কার মান? এক্স এর মান। তাহলে 100কে যদি আমি কি করি, 10 দ্বারা ভাগ করি, 100কে 10 দ্বারা ভাগ করলে আমরা জানি যে 100ই হচ্ছে, 10 দশমিক 100, সেক্ষেত্রে ভাগশেষ কত? 0। তার মানে সঠিক উত্তর হচ্ছে কত হবে বলো তো? 0। দেন পরের প্রশ্ন চলে যাচ্ছে। উদ্দীপকের ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, এখানে কি কি অপারেটর ব্যবহার করা হয়েছে? 126 নম্বর প্রশ্নে 126 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এখানে অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। অ্যারিথমেটিক অপারেটর বলতে এই যে মডুলার চিহ্ন দেখতে পাচ্ছ এটা, আর অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে সমান চিহ্নের এই অংশগুলোকে বোঝানো হয়েছে। তার মানে 126 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। দেন প্রশ্নে চলে যাচ্ছে 127 নম্বর। জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে যোগফল শুধু দ্বিতীয় সংখ্যাটা কি করে? প্রদর্শন করে। উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কোনটি? অবশ্যই আমাদের কি রয়েছে, কোডিং করতে ভুল হয়েছে। কোডিং মানে কি? অর্থাৎ আমরা যে একটি প্রোগ্রাম লিখছি সেটা হলো কোডিং। তার মানে কোডিং এর ইনপুট আউটপুট দিতে কি হয়েছে, তার ভুল হয়েছে। বলছে উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কি? আমাদের আউটপুট দেওয়ার কথা, কিন্তু আউটপুট না দিয়ে তিনি আমাদের কি করলো, দ্বিতীয় সংখ্যাটাকে প্রিন্ট করলো। ঠিক আছে, সেক্ষেত্রে কি ভুল হতে পারে? অবশ্যই এখানে আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করার কারণে হয়েছে। আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করার কারণে হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে গো নাম্বার। তো গো নাম্বারটা কি আমি কি একটু বুঝাই দিব তোমাকে? 128 নম্বর প্রশ্নের লাগবে বেশি, না লাগলে বলো আমি বুঝাই লাগবে দিই। না, লাগবে না। ওকে, তাহলে এখন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন কি প্রয়োজন? উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে বিশেষ ডেটাবেস প্রোগ্রাম ভাষা জানা থাকা, চলক ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা, ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা থাকা। অবশ্যই 2 ও 3 ইনপুট এবং আউটপুট সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। আচ্ছা, তোমার লাগবে না হয়তো, অনেকে এটা পরবর্তী রেকর্ড ক্লাসটা দেখবে, হয়তো অনেকে এটা প্রবলেম ফেস করবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে, যারা রেকর্ড ক্লাসটা দেখবে তাদের উদ্দেশ্যে আমি আম, তাদের উদ্দেশ্যে আমি 127 এবং 128 নম্বর প্রশ্নটা একটু সুন্দর মতো বুঝাই দিয়ে আসি। দাঁড়াও একটু, 27, 28 এবং 129 তিনটা প্রশ্নের উত্তর একসাথে আমি বুঝাই দিয়ে আসি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কি বলছে? আমি এই সাইডে একটু বুঝাবো। হ্যাঁ,
এই জিনিসটা আমি এখানে না দিয়ে তো আমি এখানে দিতে পারি। এখন ঠিক আছে আশা করি। ওকে, তো এখানে বলা হয়েছে যে জেরি সি ভাষা একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। তো আমরা যোগফল নির্ণয় করার জন্য কি করি, প্রিন্টএফ ফাংশনের পূর্বে আমরা কিন্তু এরকম লিখি যে এক্স ইকুয়াল, আমি পুরো প্রোগ্রামটাকে লিখবো, লিখলে আশা করি বুঝতে পারবা। পুরো প্রোগ্রামটাকে লিখি একটু বোঝানোর জন্য। আমি এখানে লিখলাম ইন্টিজার, ইন্টিজার আমি তিনটা যেহেতু আমরা যোগ করার জন্য ব্যবহার করব, এক্স, এক্স কমা দুইটা সংখ্যা ধরুন, একটা এ একটা কি বি, ঠিক আছে, একটা এ একটা কি বি, শেষে আমরা দিব সেমিকোলন। দেন আমরা লিখবো এখানে হচ্ছে স্ক্রিনে ফাংশন ইন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি, অর্থাৎ দুটি সংখ্যা যদি আমি যোগ করতে চাই তাহলে এ এবং বি এর মানটা আমাকে কী করতে হবে, ইনপুট নিতে হবে। স্ক্রিনে শেষ। দেন আমরা কি করব, প্রিন্টএফ না, স্যার, আচ্ছা রাইট, আমরা এখানে প্রিন্টএফের প্রিন্ট, পর ইয়েস, স্ক্রিনএফ। পরে এখানে হবে আমাদের প্রিন্ট অ্যাপ, এখানে হবে আমাদের প্রিন্ট অ্যাপ, দেন স্ক্রিন অ্যাপ। আমরা যেহেতু দুটি চলককে ইনপুট লিখবো, আমি লিখবো পার্সেন্ট ডি ইনভার্টেড কমা ক্লোজ, দেন এনসাইন এ এবং এনসাইন বি শেষে সেমিকোলন। আমার স্টেটমেন্ট হচ্ছে, যেহেতু আমি চলক এক্স ডিক্লেয়ার করছি, সেক্ষেত্রে লিখবো আমি এক্স ইকুয়াল এ প্লাস বি। এখন আমি যোগ করার জন্য আমি কাকে প্রিন্ট করবো, এক্সকে না, সেক্ষেত্রে আমি লিখবো এখানে প্রিন্ট এফ %d, এক্স, এরকম দেওয়ার কথা। এরকম দিলে আমাদের কী হবে, এ এবং বি যোগ করে যে মানটা বের হবে সেটাই আমাদের আউটপুট দেখাবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানে বলছে দেরি সি ভাষা একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রোগ্রাম রান করার পর দুটি সংখ্যা প্রদান করলে ফলাফল দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শন করে। তার মানে ফলাফল দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শন করে। এখন দ্বিতীয় সংখ্যা মানে কি বি, তার মানে ফলাফল এক্স এর মান প্রদর্শন না করে বির মান প্রদর্শন করছে। তার মানে ও ভুল করছিল কি, ও ভুল করছিল হচ্ছে এক্স এর জায়গা দেওয়ার কথা হচ্ছে এখানে এক্স দেওয়ার কথা, কিন্তু সে এক্স না দিয়ে কি করছে, বি দিছে। সে এক্স না দিয়ে কি দিছে, বি, সরি আমি একটু রেড কালার দিই, সে এক্স না দিয়ে দিছে হচ্ছে বি। তাহলে এখন গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক প্রদর্শিত ভুলের কারণ কি, অবশ্যই কোডিংয়ে ভুল, এই জন্য আমরা বলতে পারি সঠিক উত্তর ক নাম্বার। উদ্দীপকের অদ্ভুত সমস্যার কারণ কি, আউটপুট ফাংশনে ভুল চলক ডিক্লেয়ার করা, ইয়েস, আউটপুট ফাংশন, এটা হলো আউটপুট ফাংশন, এই আউটপুট ফাংশনে ভুল চলক সে ডিক্লেয়ার করেছে, এটা হলো চলক, চলকটা আসলে ডিক্লেয়ার করার কথা ছিল হচ্ছে কি এসকে, কিন্তু সে যদি বিকে চলক করে, বিকে ডিক্লেয়ার করে, তার মানে বি এর মানটাই তো প্রদর্শন করবে, বি এর মানটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটাই তো প্রদর্শন করবে। তার মানে এখানে সে বিচলক ডিক্লেয়ার করছিল, যে কারণে তার আউটপুট হিসেবে প্রদর্শন করছিল হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। দেন বলছে উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন কি, প্রয়োজন বিশেষ ডেটাবেস প্রোগ্রাম ভাষা জানা থাকা, নো এটা না জানলেও সমস্যা নাই, কিন্তু চলক ডেটা টাইপ সম্পর্কে, যে আমি যে ইন্টিজার লিখতেছি নাকি ইন্টিজার লিখতেছি নাকি ফ্লোট লিখতেছি নাকি চলক ভেরিয়েবল ডিক্লারেশন, আমাকে কী করতে হবে, ঠিকমতো জানতে হবে। এই জন্য বলা হয়েছে চলক এবং ডেটা টাইপ সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন, এবং ইনপুট এবং আউটপুট সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2 আর 3। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছি দেখি একটু, 130 নাম্বার, প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান কত হবে। প্রোগ্রামটি রান করলে, এই যে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি, বি এর মান কত হবে। তো দেখি আমাদের বি এর মানটা কত হবে। খুব সিম্পল কোশ্চিন, দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বি ইকুয়াল প্লাস প্লাস এ। তো এই প্লাস প্লাস এ মানে কি, এ প্লাস প্লাস এর মানে হচ্ছে যে এর মানটা এক বৃদ্ধি পাবে, এর মানটা কি হবে, এক বৃদ্ধি পাবে। বির মান নর্মালি, বির মান যতই হোক এর মান দেওয়া আছে 3, 3-র সাথে যদি এক বৃদ্ধি পায়, 3-র সঙ্গে যদি এক বৃদ্ধি পায়,
তাহলে কত হবে? বি ইকুয়াল 4, তার মানে 14 হবে। তো একদিন এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে যে স্যার প্লাস প্লাস এ মানে কি, আমি এটা বুঝি না, এটা মানে কি স্যার একটু বুঝেন। আমি বুঝাচ্ছি। তোমার বলছিলাম যে ইনক্রিমেন্ট দুই ধরনের হতে পারে। ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট মানে কি বাড়া, বাড়া। এখন দুই ধরনের হতে পারে, একটা হলো প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট কী জিনিস, পোস্ট ইনক্রিমেন্ট কী জিনিস? যদি আমি এরকম করে লিখি এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস এক্স ইকুয়াল এ প্লাস প্লাস, তাহলে এর মানটা কি হবে? এর মানটা এক বাড়বে, পরে বাড়বে, এর মানটা বাড়বে কিন্তু এক পরে বাড়বে। তার মানে এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। ফর এক্সাম্পল কীরকম লিখলাম আমি এক্স ইকুয়াল 3, আমি লিখলাম এক বাড়বে, প্রশ্ন হচ্ছে কখন বাড়বে? পরে, পরে মানে আমি এই জন্য পরে এক যোগ করে দিলাম, কিন্তু অ্যান্সার কত? 4। আমাদের পোস্ট ইনক্রিমেন্ট হলো অ্যান্সার কত? 4। এবার আমরা যদি প্রি ইনক্রিমেন্ট খেয়াল করি, এক্স ইকুয়াল আমি প্লাস প্লাস এ লিখলাম, সেক্ষেত্রে আমি এক্স ইকুয়াল প্লাস প্লাস এ মানে কি, প্রথমে আগে এর মানটা বাড়ে যাবে, এক আগেই বেড়ে যাবে, দেন এর মানটা কত আছে ধরে নাও 3, তাহলে আমাদের আগেই এক বাড়ে গেল, তাহলে 3 আর 1 যোগ করে কত হলো? 4। অ্যান্সার একই হচ্ছে, কিন্তু ধারণা একটু ভিন্ন। যদি প্লাস প্লাস পরে থাকে তাহলে এটার নাম হলো পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস যদি আগে থাকে তাহলে সেটার নাম হলো প্রি ইনক্রিমেন্ট। তাহলে আমি কি বলতে পারি? বি ইকুয়াল প্লাস প্লাস এ, তার মানে এর মানটা এক বাড়বে, এর মানটা এমনি আছে 3 কিন্তু আরও এক বাড়বে, সেক্ষেত্রে অ্যান্সার হবে 4। তার মানে সঠিক উত্তর হচ্ছে 4। এখন বলছি অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্টএফ ফাংশনে বি এর মান 8 হবে, কি পরিবর্তন করলে? অবশ্যই বি ইকুয়াল এ প্লাস 5 লিখলে, বি ইকুয়াল এ প্লাস 5 লিখলে যে বি এর মান 8 হবে, কারণ এর মান এমনিতেই নর্মালি কত ছিল 3, আর যোগ করলো 5, তাহলে কত হলো 8। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার। দেন লিমার তৈরিগত ওয়েব পেজ একটি নতুন ছবি সংযুক্ত করলো, ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলো। পার্সন অ্যাপ কী কী কাজ করে? পার্সন অ্যাপ স্যার এখানে ইন্টেজার এবং ফ্লোট, সঠিক উত্তর হচ্ছে ইন্টেজার এবং ফ্লোট দুইটাই হবে, সেক্ষেত্রে 1 ও 2। এখন অনেকে বলে যে স্যার আমি জানি যে ফ্লোট হচ্ছে ভগ্নাংশ টাইপের, বুঝলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি পার্সেন্ট অ্যাপ, সেক্ষেত্রে সঠিক উত্তর হওয়া উচিত শুধুমাত্র ফ্লোট। কিন্তু ইন্টেজার কীভাবে হলো আমি এটা তো বুঝলাম না। ইয়েস স্যার, পার্সেন্ট অ্যাপ ইন্টেজার এবং ফ্লোট দুই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখন দেখো, যেমন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখন এর বাহুর দৈর্ঘ্য বি বাহুর দৈর্ঘ্য, আমি তো আর জানি না যে এর বাহুর দৈর্ঘ্যটা পূর্ণ সংখ্যা আসবে নাকি ভগ্নাংশ আসবে, নিশ্চিত নো। এ বি সি বাহু দৈর্ঘ্য খেয়াল করলাম, আমি তো আর জানি না যে এখানে এ বাহুর মানটা কি পূর্ণ সংখ্যা আসবে নাকি ভগ্নাংশ আসবে, জানি না। সেক্ষেত্রে আমি কি লিখি? ফ্লোট ডেটা টাইপ লিখি না, FLOAT, ফ্লোট, ফ্লোট লিখি, ফ্লোট এ কমা বি কমা সি, তার মানে এর মানটা ইন্টেজারও হতে পারে অথবা ফ্লোটও হতে পারে, আমি নিশ্চিত নই। সেক্ষেত্রে ফ্লোটটা আমরা লিখলাম, হ্যাঁ, ইন্টেজারও বোঝানোর ক্ষেত্রে এবং ফ্লোট বোঝানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার আউটপুটটা এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আপনার ক্যালকুলেশন করলে পূর্ণ সংখ্যাও আসতে পারে, অর্থাৎ ইন্টেজারও আসতে পারে, ভগ্নাংশও আসতে পারে, সেটা নির্ভর করতেছে কি কিসের উপর? সেটা নির্ভর করতেছে হচ্ছে তোমার মানগুলোর উপর। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কত নম্বর ছিলাম? 132। কোনটি কম মেমো এবং রিসোর্স নিয়ে সহজে প্রোগ্রাম তৈরি করা যায়? অবশ্যই এখানে সি হবে। সি ভাষাটা হচ্ছে কম কম পরিমাণ মেমোরি এবং রিসোর্স নিয়ে সহজে কাজ করা যায়। 134 নম্বরের জন্য উদ্দীপক বলছে, হাসান সাহেব অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছোট ছোট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন, কিন্তু সফটওয়্যার তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায় প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে। তার মানে উদ্দীপকের হাসান সাহেব কোন টুলসগুলো নির্দেশ করেছেন? এখানে প্রোগ্রামিং কোডিং, অবশ্যই তিনি কোডিং করছিল। অ্যালগোরিদম ধাপে ধাপে বলছে, এই জন্য অ্যালগোরিদম। সঠিক উত্তর আমরা বলতে পারি 134 নাম্বার 1 ও 2 নাম্বার, যেহেতু ধাপে ধাপে বলছে এজন্য 1 ও 2 নাম্বার। এবং আরেকটু রিপিট মারে, ভালো করে একটু বুঝে আসি। হাসান সাহেব অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছোট ছোট বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করে
কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখে যায় যে পদ্ধতিটার ফলাফল ভুল তথ্য প্রদর্শিত হয়। আচ্ছা, এখানে সঠিক উত্তর হতে পারে, আমার কাছে যেটা অ্যান্সারে আছে, প্রোগ্রামিং, কোডিং, অ্যালগরিদম, ফ্লো চার্ট। এটার ধারাবাহিকতার আলোকে আমরা বলতে পারি সঠিক উত্তর 1, 2, 3। যেহেতু অ্যান্সারে আছে 1, 2, 3, সেক্ষেত্রে 1, 2, 3 সঠিক উত্তর। তারপরে আসি হচ্ছে পরবর্তী প্রশ্নে, ইন্টিজার আই কমা অ্যাশ এন আই কমা অ্যাশ। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে বলছে প্রোগ্রাম রান করলে এবং কিবোর্ড থেকে 10 চাপলে, কিবোর্ড থেকে কি চাপলে, এন এর মানটা যদি আমি 10 চাপি তাহলে আউটপুট কত হবে? তার মানে 1 থেকে শুরু 10 পর্যন্ত চলবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আমি যদি যোগ করি, 1 থেকে শুরু এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2 আর আগে 3, 3, 3, 6, 6, 4, 10, 10, 5, 15, 15, 6 কত? 21, 21 আর 7, 28, 28 আর 8, 28 আর 8 কত? 36, 36 আর 9, 45, 45, 10, 55। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের 55। দেখি 55 আছে কিনা। ইয়েস, ঘ নাম্বার সঠিক উত্তর হচ্ছে 55। 10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 381 প্রতি লুট স্টেটের মধ্যে কি পরিবর্তন করতে হবে? এখানে সঠিক উত্তর এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই। তার মানে আপনি যদি কি করেন, প্রতিটার পর স্কোয়ার দেন, 1 এর পর স্কোয়ার, 2 এর পর স্কোয়ার, এরকম 3 এর পর স্কোয়ার, 4 এর পর স্কোয়ার, 5 এর পর স্কোয়ার, এরকম সবগুলোর পর স্কোয়ার কতক্ষণ পর্যন্ত চলবে? ডট 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 10 পর্যন্ত চলবে। এগুলোকে যদি আপনি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে আপনার সঠিক উত্তর 381 হবে। আচ্ছা, 10 নাম্বার এমসিকিউ কি বুঝাই দিতে, সরি 134 নাম্বার এমসিকিউ কি বুঝাই দিতে হবে? 30 না লক্ষ হলো? লাগবে না। দেন 137 নাম্বার প্রশ্ন বলছে এ সমান 1, এর মানটা 5-এর থেকে 5-এর ছোট বা 5-এর সমান এক এক করে বৃদ্ধি পাবে। এস ইকুয়াল এস প্লাস কি এ। তার মানে এস যোগ করবে সে 1 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে 1 থেকে 5 পর্যন্ত, 2 আর আগে 3, 3, 3, 6, 6, 4, 10, 10, 5 কত হবে? 15। সঠিক উত্তর হচ্ছে 15 নম্বর। 15 হবে সঠিক উত্তর। দেন বলছি এর মানের কোন পরিবর্তনের ফলে আউটপুট 6 হবে? মানে এখানে কি পরিবর্তন করলে আউটপুট আমরা 6 পাবো? এ সমান 1, এ এর মানটা যদি 1 ধরি, এ ইকুয়াল এ প্লাস 2, এটা হবে কিনা? বা এ সমান 2, এ ইকুয়াল এ প্লাস 1। একটু বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করে দেখি তুমি তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে 138 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। দেন আমি তারপর বুঝাচ্ছি। যেখানে কি মানটা ধরলে আমাদের আউটপুটটা 6 আসবে, মানে কোন স্টেটমেন্টটা যদি ব্যবহার করি, কোন স্টেটমেন্টটা ব্যবহার করলে আউটপুটটা আমাদের 6 আসবে। একটু সময় দিলাম তোমাকে, সময় হচ্ছে 1 মিনিট। ঠিক আছে, সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। উত্তর হচ্ছে আসলে কনফিউজ ছিল একটু, হালকা করে তুমি সঠিক উত্তর গ। ঠিক আছে, তো আমি একটু ক্যালকুলেশনটা বুঝাই দিই কি গ কিভাবে হলো। এই হলো আমাদের প্রশ্ন। স্ক্রিনশট নিয়ে যাচ্ছি। তো এখানে গ কিভাবে হলো একটু খেয়াল করো। আমি যদি এর মানটা কি বসাই, এর মানটা যদি আমি এর মানটা যদি আমি কত বসাই, 2 বসাই, খেয়াল করো। ফললুপের এই জায়গায় যদি আমি এর মানটা কত বসাই, এ ইকুয়াল 2 বসাই, এ গ্রেটার দ্যান ইকুয়াল 5 থাকবে। আর এখানে হবে আমাদের এ, যে দেখতে পাচ্ছি এ প্লাস কত, 2। ঠিক আছে, এটা আমি চালালাম। তাহলে সেক্ষেত্রে আমাদের শুরুটা হবে কত থেকে? আমি যদি এটা ক্যালকুলেশন করি, আউটপুটটা 2 থেকে শুরু হবে এবং 2 2 করে বাড়বে। তাহলে 2 পরেরটা তাহলে কত হবে? 4, তাই না? আর 5 পর্যন্ত যাবে না, কারণ 5-এর থেকে সমান বা 5-এর ছোট হবে। আর আপনি 2, 4, পরেরটা তো 6, 6 হলে তো এর বেশি হয়ে যাচ্ছে। তার মানে আপনার 2 এবং 4কে নেবে। সে কাকে
গ্রহণ করবে মানটা 2 এবং 4। হিসাব করে দেখেন 2 আর 4 যোগ করলে কত হয়, হয় কিনা দেখেন। এর মান কোন মানের পরিবর্তনের ফলে আউটপুট 6 হবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, প্রোগ্রামের আউটপুট কত হবে, এটা তো আমি করছি। দেন 139 নম্বর প্রশ্ন। 139 নম্বর প্রশ্নে বলছে ফর লুপ i ইকুয়াল টু i গ্রেটার দেন অর ইকুয়াল 10 i ইকুয়াল i প্লাস 2 প্রিন্ট এ পার্সেন্ট ডি। আই এর মানটা প্রিন্ট করছে, এখানে কোন মানটা প্রদর্শন করবে, মানে 2 থেকে শুরু 10 পর্যন্ত চলবে, 2 2 করে বাড়বে, তাহলে 2 4 6 8 10, বুঝতে পারছো 2 থেকে শুরু 10 পর্যন্ত চলবে, 2 থেকে শুরু 10 পর্যন্ত চলবে, 2 2 করে বাড়বে, এই জন্য 2 4 6 8 10। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়, ব্রেক ইলস এ ফাংশন সংরক্ষিত শব্দ নয়। ফাংশন। 140 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, সঠিক উত্তর হচ্ছে ফাংশন। তাহলে এটা একটু দেখে নিবা। দেন পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছ একটি কি দেওয়া আছে, আমাদের উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপকটা থেকে আমাদের প্রশ্নের উদ্দীপক প্রাপ্ত আউটপুট কী হবে, সি এর মান প্রদর্শন করবে, ইয়েস সি এর মান প্রদর্শন করবে এবং যোগফল প্রদর্শন করবে, ইয়েস সি যে কথা যোগফল তো একই কথা, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। এ বির মান প্রদর্শন করবে না, এ বির মান প্রদর্শন করবে না, এখানে সি এর মান প্রদর্শন করবে, ইয়েস সির মানটাই তো যোগফল তাই না, এর বি যোগ করে যে মানটা হবে সেটাই তো সি এর মান, সি এর মানটাই তো যোগফল, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। দেন পরবর্তী প্রশ্নের উদ্দীপক প্রোগ্রামের আউটপুট ভগ্নাংশের মান পেতে হলে ডেটা টাইপ পরিবর্তন করতে হবে, ইয়েস ডেটা টাইপ এখানে ইন্টিজার আছে, আউটপুট পেতে হলে ফ্লোট টাইপের যদি আউটপুট পেতে চাই তাহলে ইন্টিজারের জায়গায় কী ব্যবহার করতে আমাদের, ফ্লোট। এবং বলছে ফরম্যাট স্পেয়ার পরিবর্তন করতে হবে, ইয়েস ফরম্যাট স্পেয়ার বলতে এখানে যেখানে আমরা পার্সেন্ট ডি লিখছি পার্সেন্ট ডি সেখানে আমাদের পার্সেন্ট এফ লিখতে হবে, তার মানে ফরম্যাট স্পেয়ারে পরিবর্তন করতে হবে, ইয়েস ভগ্নাংশের মান বি এবং এবিসির মানগুলো আমাদের ভগ্নাংশ দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই 1 2 3 উত্তর, সঠিক উত্তর হচ্ছে 3 টাইপ। সি ভাষায় কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। সি ভাষাকে অনুবাদ করার জন্য শুধুমাত্র কম্পাইলার ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা অপশন দেওয়া আছে, এই জন্য আপনি সঠিক উত্তর কম্পাইলার দিবেন। যদি এখানে 1 2 থাকতো, কোনো অপশন নেই, প্রথমটাতে 1 2 তারপরটা 2 3 তারপরটা মনে হয় 1 2 3 এরকম অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে কম্পাইলার ইন্টারপ্রেটার দিতা। কিন্তু আমি মনে করি সি ভাষার কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়, এটা একজ্যাক্টলি আসলে উত্তর হবে কম্পাইলার, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। তাছাড়া তুমি যদি চাও যে এটাকে আমি একটু চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারি সঠিক উত্তর আমি কম্পাইলার সঠিক বলছি কিনা, তো দেখো আমি একটু কম্পাইলার চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করতেছি দেখি। সি প্রোগ্রামিং ভাষা কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে, কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার? সি প্রোগ্রামিং ভাষা কোন অনুবাদক ব্যবহার করে, কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার? আমি একটু লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ অ্যান্সারটা কি দেওয়া আছে, সি প্রোগ্রামিং ভাষা কম্পাইলার ব্যবহার করে, বিস্তারিত ভাষা ব্যাখ্যা। আচ্ছা দেখতে পাচ্ছ কম্পাইলার কি, কম্পাইলার একটি প্রোগ্রাম সম্পূর্ণ সোর্স কোডকে একবারে পড়ে নিয়ে সেটি মেশিন কোডে রূপান্তরিত করে, সি ভাষাকে এই প্রক্রিয়া অনুসরণ করে। সি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার বেস এবং ইন্টারপ্রেটারকে নয় বলছি, ইন্টারপ্রেটার লাইনে লাইনে কোড পড়ে এবং সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে। এটি মেনলি পাইথনকে অনুবাদ করার জন্য ব্যবহার করা হয়, সি এভাবে কাজ করে না, সেজন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় না। তার মানে আমি তো তোমাদের নোটে দিয়েছিলাম শুধুমাত্র কম্পাইলার, তার মানে ওটা সঠিক ছিল এবং আমি সঠিক উত্তর হিসেবে এবং আবারও এখনো বিবেচনা করতেছি এখানে সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। তোমরা সঠিক উত্তর অপশনে দেওয়া হচ্ছে কম্পাইলার।
কিন্তু অনেক সময় বইয়ে বিভিন্ন টাইপে কোশ্চেনে ভুল থাকে, কম্পাইলার ইন্টারপ্রেটার দুইটাই দেখা যায়। সেক্ষেত্রে এটা ওদের মিসিং। দেন পরবর্তী প্রশ্নে আসে 144 নাম্বার। 144 নাম্বার বলছে প্রোগ্রাম ডিক্লেয়ার করা ফ্লোট এক্স এর এক্স কি? এক্স হচ্ছে একটা ভেরিয়েবল চলক, অবশ্যই এক্স হচ্ছে একটা চলক। 145 নাম্বারে বলছে প্রোগ্রাম ভুল লেখা পার্সেন্ট ডির পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই পার্সেন্ট ডি এর পরিবর্তে আপনি চাইলে পার্সেন্ট এফও ব্যবহার করতে পারবেন, অথবা পার্সেন্ট টু এফও ব্যবহার করতে পারবেন। পার্সেন্ট টু এফ মানে কি স্যার? পয়েন্টের পর দুইটি সংখ্যা দেখা, মানে পয়েন্টের ভগ্নাংশের পর দুটি দেখাবে। যেমন ফর এক্সাম্পল যদি আমি একটা রেজাল্ট লিখি, মনে করেন এক রেজাল্ট আসলো 5.25 এরকম আসলো। যদি আমি ওই যেখানে পার্সেন্ট কি লিখতাম, এফ লিখতাম, সেখানে পার্সেন্ট এফ না লিখে যদি পার্সেন্ট কি লিখি, টু এফ লিখি, পয়েন্ট পার্সেন্ট টু এফ, তখন সেই অ্যান্সারটা দেখা যাচ্ছে 5.25, অর্থাৎ পয়েন্টের পর দুইটা সংখ্যা। পয়েন্টের পর দুইটা সংখ্যা প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করতে পারি পার্সেন্ট টু এফ। আর নর্মালি হচ্ছে পয়েন্টের পর যতগুলো দেখাবে সবগুলো দেখানোর জন্য আমরা ব্যবহার করতে পারি পার্সেন্ট এফ। দেন পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি লজিক্যাল অপারেটর? লজিক্যাল অবশ্যই এটি হচ্ছে একটি এন্ড গেটকে বোঝানোর জন্য ব্যবহার করি, এক্ষেত্রে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ডগুলো হলো, সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডগুলো হলো ডাবল অবশ্যই কিওয়ার্ড, অটো অবশ্যই একটি কিওয়ার্ড। তার মানে 147 নম্বর সব প্রশ্নের উত্তর হচ্ছে 1 আর 2। তারপর আমি একটু শিওর হয়ে নিচ্ছি। 1 আর 2 3, তিনটাই আছে। সি প্রোগ্রামিং ভাষা ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ডগুলো হলো অটো, ডাবল, ইউনিয়ন, তিনটা বলছে। তো আমি একটু তারপরেও সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দেখি সঠিক উত্তর আছে কিনা। আমার নোটে দেওয়া আছে 1 2 3, দেখি চ্যাট জিপিটি কি বলে। ইয়াস, এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। দেখতে পাচ্ছ আসলে আমারই ভুল ছিল, এখানে আমার যে নোটে আছে এটা ভুল আছে। দেখতে পাচ্ছ এখানে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ডগুলো হলো অটো, ডাবল, ইউনিয়ন, এই তিনটিকে সি প্রোগ্রাম কিওয়ার্ড বলে। অটো একটি স্টোরেজ ক্লাস স্পেসিফায়ার, ডাবল একটি ডেটা টাইপ, ইউনিয়ন একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। তার মানে অটো একটি স্টোরেজ ক্লাস স্পেসিফায়ার বোঝানোর জন্য অটো নামের একটি কিওয়ার্ড আছে, সেটা ব্যবহার করা যেতে পারে। অতএব সঠিক উত্তর হচ্ছে 1 2 3। আশা করি বুঝতে পারছো, 1 2 3 হবে। দেন আমাদের পরবর্তী প্রশ্ন বলছে 148 নাম্বার। ইব্রাহিম ইব্রাহিম একটি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। কোনো সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য একটি প্রোগ্রাম লিখতে বলায় সি ভাষার ল্যাঙ্গুয়েজ একটি প্রোগ্রাম রচনা করলো। সি ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডের সংখ্যা কয়টি? অবশ্যই 32টি। এই যে দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকে দেওয়া আছে এনএসএ এর মান অনুযায়ী সি ভাষার ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড কয়টি? উত্তর হচ্ছে 32টি, যদিও এখানে 22টি আছে, আসলে এখানে টাইপিং মিসিং, 32টি হবে। দেন 149 নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকগুলোকে সি প্রোগ্রামিং ভাষায় শুরু হয় একটি ফাংশন, মেন ফাংশন দিয়ে। ইয়েস, ডেটা ইনপুট নেওয়ার জন্য রিড ফাংশন ব্যবহার করা হয়। অবশ্যই এটা তোমরা জানো না, একটু দেখে নিও তারপরও। 1 আর 2 সঠিক উত্তরে আছে। প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে 1 2 3 নাম্বার। অবশ্যই রিড নামের একটি ফাংশন আছে, সেটা তোমরা হয়তো বা ধারণা নাই, এটাও সঠিক উত্তর। দেন এটাও আসলে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। 126 একটি প্রোগ্রাম রচনা করলো, প্রোগ্রাম নির্বাহ করার পর সবগুলো একসাথে দেখালো। অনুবাদক প্রোগ্রামটি হলো, অবশ্যই সেটা হবে কি কম্পাইলার, যেহেতু একসাথে সে অনুবাদ করছে এবং একসাথে সবগুলো ভুল দেখাইছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে কম্পাইলার। আজকের ক্লাসে আমি দেখাইছি তোমাদের 101 থেকে 150 নাম্বার এমসিকিউ পর্যন্ত। তো গত ক্লাসে আমরা এই এমসিকিউ ক্লাসটি সুন্দর মতো করেছিলাম। দুঃখজনক বিষয়, সেই ক্লাসটি আমাদের কি হয়ে যায়, রেকর্ডটি ঠিকমতো হয়নি। তাই আমি পুনরায় সেই রেকর্ড ক্লাসটি করার জন্য আজকের ক্লাসে অনেক শিক্ষার্থীর অনুপস্থিতিতে ক্লাসটি একজন মাত্র শিক্ষার্থীর মধ্য দিয়ে নিয়ে ক্লাসটি করলাম।
তো আশা করি ক্লাসটি ভালো মতন বুঝতে পারছো। যদি ক্লাসটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওটি ফেসবুক গ্রুপে আপলোড করা হবে বা ইউটিউবে আপলোড করা হবে, সেখানে কমেন্ট সেকশনে বলে দিবা যে আমার এই প্রশ্নটি বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে আমি চেষ্টা করব সেই প্রশ্নটির সঠিক উত্তর বুঝিয়ে দেওয়ার। আমাদের পঞ্চম অধ্যায়ে মোট ধারাবাহিকভাবে 4টি লেসন 4টি পর্ব আলোচনা করা হলো। আজকে হচ্ছে এটি তৃতীয় পর্ব। আরও একটি পর্ব রয়েছে, সেটি হলো চতুর্থ পর্ব। চতুর্থ পর্বে আমরা আলোচনা করছি 151 থেকে 200 নাম্বার পর্যন্ত এমসিকিউ। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।